আমরা বলি পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, সেখানে বিশ্ববিদ্যালয় চর্চা ছিল। মালি, ঘানা, সংগা এম্পায়ারের, টিম্বাকটুতে, ফেজে, আপনার কায়রোতে, যেন ওগুলো পৃথিবীর অংশ নয়, ওই ইতিহাস যেন পৃথিবীর ইতিহাস নয়। সেখানে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ছিল সেখানে হচ্ছে, সেখানে ছাত্রদের ক্লাসের সংখ্যা 20 জনের বেশি হতো না। হোস্টেল কিভাবে হতো? বিশ্ববিদ্যালয় ছিল কি, এক একটা হলে সর্বোচ্চ 150 জন, সর্বনিম্ন 60 জন ছাত্র থাকতো। বিশ্ববিদ্যালয়ের লিভিং কোয়ার্টার। তার কিছু নমুনা দেখেন, আমাদের ময়নামতিতে বৌদ্ধ বিহারে যে শিক্ষাশ্রম ছিল সেখানে 110 জনের কোঠরি ছিল। কারণ প্রকৃতির একটা সীমা আছে, আপনি কত বছর পড়াতেন, মানুষ কত বছর বাঁচে। এখন আমাদের গড়াই বেড়েছে বলছে, কিন্তু মানুষের অ্যাটেনশন স্প্যান এত লম্বা বক্তৃতা দেওয়া ঠিক না। মানুষের ইয়া হয়ে যায়, বুঝতে পারছেন না? একটা সময়ের কথা আমরা শুনতে পারি না। ক্লাসেও এতগুলি ছাত্রছাত্রী হলে আপনি পড়াবেন কি হবে? এই যে অনেকগুলো হারবার্ডেও 600-700 ছাত্রের উদ্দেশ্যে সকালবেলা বক্তৃতা দেয়। এইগুলি হচ্ছে রেস কোর্স, ঘোড়দৌড় করা। আমিও ক্লাসে গিয়েছিলাম, অনলাইনে বক্তৃতা সেরকমই। ছাত্র শিক্ষকের সম্পর্ক ছাড়া কোনো লেখাপড়া হয় না। মানে নলেজ ইজ ট্রান্সমিটেড লাইভ, যেটাকে আপনার একটা পরীক্ষার নাম ভাইবা বসে বলেন না, জীবন্ত গলায় পরীক্ষা। জীবন্ত গলায় পরীক্ষা আর অনলাইনের মৃত পরীক্ষা এক পরীক্ষা নয়। আপনি হয়তো মনে করতে পারেন, আমি কিন্তু শিক্ষায় মনে করি না। ওটি ইনফরমেশন ট্রান্সমিশন। শিক্ষার ইনফরমেশন ট্রান্সফার করা এক জিনিস নয়। শিক্ষা মানে হচ্ছে যেখানে আদান প্রদান হয়, ওখানে আদান প্রদান হয় না, একটা প্রদানই হয়, শুধু কোনো আদান হয় না। এই জন্য আমিও লম্বা কথা বলবো না। বিশ্ববিদ্যালয়কে যদি একটা চালাতে হয় তাহলে টাকা পয়সা লাগবে। আমি পৃথিবীর ইতিহাসে কোথাও জানতাম না যে ওখানে টাকা দেওয়া হচ্ছে। ইউরোপেই প্রথমে টাকা দেওয়ার কথা শুরু হয়েছে, এই জন্য তো ইউরোপ সফল হয়েছে। তো টাকাটা আসতো কোথায়? বড় বড় মানুষ এবং রাজা বাদশাদের পরিবার থেকে ওয়াকফ সম্পত্তি, ইংরেজি বলে এন্ডাওমেন্ট দেওয়া হতো। সেটা থেকে ছাত্রছাত্রীদের খাবার খরচ ধরে তাদেরকে মনিটরি অ্যালাউন্স দেওয়া হতো। আপনারা প্রমাণ চান, আমি প্রমাণে দিতে পারি। আজকে এটা সেমিনার নয়, শুধু আমি ঘোষণা করে যাচ্ছি, এটা অনুসন্ধান যারা করতে চান আমি প্রমাণ দেখাবো। সমস্যা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীদের এই খরচ যখন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে, তখন একটা সমস্যা ছিল, বিশ্ববিদ্যালয়গুলো ছিল সীমিত, অনেক কম মানুষ পড়তো। এখন আমরা তো মাস এডুকেশনের যুগ হয়েছে। তো আমরা এখন মাস আর মৌলিকের পার্থক্য ভুলে গিয়েছি, মাস আর মানবের পার্থক্য ভুলে গিয়েছি। আমাদের কনস্টিটিউশনে কথা লেখা আছে মৌলিক অধিকার। আমাদের অধিকাংশ থেকে শিক্ষিত লোক বলে মানবাধিকার। সে মানবাধিকার আর মৌলিক অধিকারের পার্থক্য বোঝে না। মানবাধিকার যে মৌলিক অধিকারের একটি অবমাননা, সেটাও সে জানে না। এবং তারপরে সে বলে গণ অধিকার পরিষদ। এখন দেখো মানুষের মানে যখন ডিজেনারেশন হয়, এটা মাথা থেকে শুরু হয়। আমি সেটা আসতেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কি শিক্ষা? এটা তৃতীয় পর্যায়ের শিক্ষা। তার মধ্যে আবার উচ্চ এবং নিম্ন আছে। এই নিম্ন পর্যায়টাকে আমরা পেশাগত শিক্ষা, বিসিএস হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। প্রকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এর পরেই শুরু হয়। আমি ইতিহাস থেকে দিচ্ছি, আমার প্রমাণ হচ্ছে আমাদের দেশের প্রাচীনকাল এবং অন্যান্য দেশের প্রাচীনকাল এবং বর্তমান কালের ইতিহাস। সেটা কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা টারশিয়ারি পর্যায়ে আমরা কি শিখি? আমরা বিভিন্ন বৃত্তিগত শিক্ষা দেব। কিন্তু বর্তমানে পৃথিবীর যেটা মান, ইউরোপীয় মান, সেটা হচ্ছে কি প্রত্যেক মানুষই মেধাবী। সুতরাং পেশাগত শিক্ষার জন্য আপনার ভর্তি হওয়ার যোগ্যতার জন্য আপনার কোনো মেধার পরীক্ষা দিতে হবে না, তবে আপনাকে পয়সার পরীক্ষা দিতে হবে। এই কথা আমি আরো বহু বক্তৃতায় বলেছি, আরেকবার বলে হতো, আশা করি আপনারা পুনরাবৃত্তির দোষ আমাকে দোষী করবেন না। প্রাথমিক শিক্ষা বর্তমান জাতিসংঘের ঘোষিত মান অনুসারে প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা হবে অবৈতনিক। তবে প্রাথমিক শিক্ষা জাতিসংঘের মতে বাধ্যতামূলক হওয়া উচিত। এবং জাপানের মতো কোন কোন দেশ এরা নবম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করছে। মানে বাধ্যতামূলক মানে হচ্ছে আপনাকে পড়তেই হবে, নাহলে মামলা করা যাবে আপনার বাবা। তারপরে স্কুল, যেহেতু প্রাইমারি স্কুল 30 রকমের, কি করবেন? যে কোনো একটা গেলেই হবে। আর যদি আপনি কোনো স্কুলে দিতে না চান, আপনার বাড়িতে পড়াবেন, আপনি যে পড়াইছেন সেটা প্রমাণ দিতে হবে। ওই যে ডেথ সার্টিফিকেটের মতো এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, তাহলে আপনি মামলা থেকে মুক্ত হবেন। তবে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা জাতিসংঘের মান অনুসারে সম্পূর্ণ অবৈতনিক হওয়া উচিত। সেখানে মেধার প্রশ্ন নাই, পয়সার প্রশ্ন নাই। পয়সার প্রশ্নটা আসবে এর পরে, যেহেতু জাতিসংঘ বলেছে বৃত্তি এবং পেশাগত শিক্ষা পয়সা ছাড়া। এই কথাটা বলে নাই কিভাবে? বলছে সেই ক্ষেত্রে কোন রকমের জাতিগত, লিঙ্গগত, অন্যান্য বৈষম্য করা যাবে না। সকলের জন্য এই শিক্ষা লাগবে। জ্ঞানের কথাও তোলে নাই, পয়সার কথাও তোলে নাই। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে তুলেছে মেধার প্রশ্নটা। উচ্চশিক্ষা সকলের জন্য অধিগম্য হবে, তবে মেধার ভিত্তিতে। তবে আমি তার ব্যাখ্যা করি এইভাবে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যেতে হবেন নিজের অ্যাপটিটিউড অনুসারে। কারণ প্রত্যেক ছেলের একই বিষয় নাই। আমাদের লেখাপড়া আমাদের মজা হয় না কেন? আমাদের এখানে 500 থেকে ঢোকা যায় না কেন? ল্যাটারাল এন্ট্রি নাই কেন? থাকা দরকার। কারণ একটা বিষয় কিছুদিন পরে আপনি
মনে করতে পারেন যে এটা আপনার উপযোগী হয়নি, আপনি বিষয় বদলাতে পারবেন, সেই স্বাধীনতা আমাদের এখন নেই। যেন ঢুকলাম মানে আমি বন্দী হয়ে গেলাম। শিক্ষার অনেকগুলো সমস্যা আছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেটা মানুষকে বন্দী না করে মুক্ত করবে, এটা আমার ধারণা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বোধহয় বন্দী করে। আপনি এক বিষয়ে কোনো কর্মে ভুলে ভর্তি হয়ে গেছেন, ওই 2-3 নম্বরের ব্যবধানে আপনাকে ওখানে দেওয়া হচ্ছে, সুন্দর করে বলছে একটি ইংরেজি মিশ্রিত বাংলায় দলিল শুনলাম, ওটা তার প্যাশনেট না, তাকে পছন্দ হয় না। এবং যে জিনিস আপনার পছন্দ হয় না, আপনারা জানেন আপনাকে জোর করে যে বাড়িতে বিয়ে দিয়েছে, যদি আপনি স্বামী পছন্দ না করেন আপনার জীবন ব্যর্থ হয়ে গেল। এই আমাদের লেখাপড়া হয়েছে সেই রকমই। তো যাও, আমার বক্তব্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে বৃত্তিগত এবং কারিগরি শিক্ষা এবং উচ্চ শিক্ষা মিশ্রণ, এই দুটোকে আলাদা করা খুব কঠিন। তবু আমি বলবো যে আমরা মূলত কারিগরি এবং বৃত্তিগত শিক্ষা হিসেবে যখন তুলেছি, এইখানে পরোক্ষভাবে বলা হয়েছে, যেহেতু এটা অবৈতনিক বলা হয়নি, আবশ্যকও বলা হয়নি, আপনি চলে ভর্তি হবেন অথবা হবেন না, এবং পয়সা না থাকলে আপনি ভর্তি হতে পারবেন না। কিন্তু আমি মনে করতে পারি আমাদের দেশ যদি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হয়, তাহলে আপনার মেধার ভিত্তিতে ভর্তি করাচ্ছেন, এটা কিন্তু অন্যায় হচ্ছে। প্রত্যেক মানুষের জন্মগত মেধা আছে, এটা আপনাকে বুঝতে হবে। যে মানুষ কথা বলতে পারে, আমি দাবি করব সেই মেধাবী। তবে হ্যাঁ, তাদের মধ্যে মেধার ক্ষেত্রে বৈষম্যের কথা বলছি না, বৈচিত্র্য আছে। একজন তো কবিতাটা লিখবে ভালো, কিন্তু সে ভালো ইঞ্জিনিয়ার না হইতে পারে। অনেক সিরাজুল ইসলাম চৌধুরীর একটা লেখা পড়ে চোখে পানি আসলো আমার, বেচারা অঙ্কে খারাপ ছিল, তাই ইংরেজিতে পড়েছি। উনি বলেছেন এই সেই নটর ডেম কলেজের গুণকীর্তন করলেন তিনি। এবং আজকে যে আপনারা শিক্ষকদের অপমান করছেন, এটা একটু আমরা একটু ঠকি লিখে বললাম যে যারা আপনাদের সাথে অপব্যবহার করেছে তাদেরও করবেন। এখন যাদের সাথে আপনি রাজনৈতিক মতে মেলেন না, আন্দোলনে যারা আপনাদের কাঁধে কাঁধে পড়ছিল, এখন তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হচ্ছে, অমুক ইসলাম বিরোধী, অমুক সমকামী, এসব বলছে। এইগুলোর বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে 24-এর আন্দোলন বৃথায় যাবে। যারা বলছেন তারা মানে আসলেই কিন্তু 24-এর যে গণতান্ত্রিক স্পিরিট, তার বিরুদ্ধে তারা আছেন। তা আমাদের গণতন্ত্রের সাথে আরেকটা বিশেষণ লাগানো দরকার, কারণ গণতন্ত্র হয়েছে এখন সকল স্কাউন্ড্রেলের শেষ আশ্রয়স্থল। বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিক্রিয়াশীলতার শেষ দুর্গ, এটা বলতেন বুদ্ধদেব বসু। আমি যে গণতন্ত্র হচ্ছে এখন সকল ফ্যাসিস্টের আশ্রয়স্থল। গণতন্ত্রের নামে ফ্যাসিস্টের আশ্রয়স্থল। তাহলে আপনার গণতন্ত্রের মধ্যে বিভাজন করতে হবে আপনাকে। এক গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের গণতন্ত্র, আর হলো ফ্যাসিজমের গণতন্ত্র। গণতন্ত্রের গণতন্ত্রকে বলে ন্যায়ভিত্তিক গণতন্ত্র, জাস্টিস ইজ ফেয়ারনেস। এই যে আনফেয়ার গণতন্ত্রের কথা বলছি, আমরা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চাই। আপনারা জানেন অধ্যাপক আব্দুর রাজ্জাক বলে এক ভদ্রলোক ছিলেন এখানে, তিনি বলতেন যে বিশ্ববিদ্যালয় গণতন্ত্র শেখাবার জায়গা নয়। অনেকে অবাক হয়ে গেছে এটা কেন বলে। 1973-এর অধ্যাদেশের বিরোধিতা করেছিলেন, উনি বলেন যে বিশ্ববিদ্যালয়কে ডোবাবে। আমরা এই যে এখন আপনারা দেখি আহমদ কামালের একটু উদ্ধৃতি দিয়েছেন, এটা রাজ্জাক সাহেবের কথারই একটা তরল সংস্করণ। রাজ্জাক সাহেবের কথা আমি বহুবার শুনেছি, আহমদ কামালও শুনেছেন। কাজে আপনারা আহমদ কামালের মুখ থেকে শুনেছেন, এটাকে সিলসিলা বলে, পরম্পরা, একজনের পর একজনের বলে। কথাটা হচ্ছে এখানে একটা নির্বাচনের ভান আছে। বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে উর্দু দিকে তারা চেয়ারম্যান হতে পারবেন, 3 বছর পর পর রোটেট করবে। এত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ওই গণতন্ত্রের খোলসটা আছে, কোনো গণতন্ত্র আর নাই। রাজেশ সাহেব যখন বলেন গণতন্ত্র শেখাবার জায়গা নয়, উনি গণতন্ত্রের জায়গায় লিখতে পারতেন বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ চর্চার জায়গা নয়। কারণ এই গণতন্ত্র তো ফ্যাসিবাদী গণতন্ত্র। 1972-এর সংবিধানের ক্ষেত্রে যে প্রতারণাটা ঘটেছে, 73-এর অধ্যাদেশ একই প্রতারণা ঘটেছে। আপনারা অতি সংক্ষেপে বলছি 73-এর অধ্যাদেশ কেন আসলো। 1961 সালের দিকে আইয়ুব খান সরকারের যে অধ্যাদেশ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার বিশ্ববিদ্যালয়ে যারা টাকা দিয়ে টাকা নিয়ন্ত্রণ করে। টাকা তো আমাদেরই টাকা, আমাদের জনগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য যে ট্যাক্স দেয়, সেই টাকাটা সরকার থেকে বন্টন করা হয়। সেটা কিভাবে দেওয়া হবে? আমরা এই যে কথা বলবো স্বায়ত্ত শাসনের কথা বলেন, ইংরেজিতে যেটাকে অটোনমি বলে। অটোনমি মানে কি? যদি আপনি তার গ্রিক মূলে যান, অটো মানে নিজে নিজে, নমি মানে আইন। নিজের আইন নিজে রচনা করে। বাংলায় আমরা এমন একটা অনুবাদ করেছি আমরা, সার্বভৌমত্বের মতো বোঝা যায় না আসলটা কি। সার্বভৌমত্বের আসল কথা হচ্ছে মালিকানা। আপনি সার্বভৌমত্ব বলে একটা মানে গাল ভরা শব্দ বললেন। একইভাবে অটোনমি মানে স্বায়ত্তশাসন নয়, নিজের আইন নিজে রচনা করা। এটা আয়ত্তশাসন হলে কোনো অসুবিধা হতো না, আপনি আয়ত্তশাসনে পরিণত করছেন আর কি। এই স্বায়ত্তশাসন মানে নিজের আইন নিজে রচনা করা। এই আইনটা কি রচনা করছে? বিশ্ববিদ্যালয় চালাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, এটা হচ্ছে মূল আইন। এটাই স্বায়ত্তশাসন। এটাকে ইংরেজিতে বলে একাডেমিক ফ্রিডম। আপনার সেখানে বাক স্বাধীনতা থাকবে, মানে আপনার চিন্তার স্বাধীনতা যদি না থাকে। এখন আমাদের সংবিধানের মধ্যে 39 ধারাতে লিখেছে কি
বাক স্বাধীনতার গ্যারান্টি দেওয়া হলো, তবে এই সাপেক্ষে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খারাপ হবে, এটা জানলেও আপনার বাক স্বাধীনতা রুদ্ধ করতে হবে। এটা দিয়ে রাজনীতি হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় হবে না। বিশ্ববিদ্যালয়ের সকল চিন্তা বিকাশের প্রকাশের সুযোগ দিতে হবে। সেই জন্য আমি বলছি, বর্তমানে আমাদের এই বিশ্ববিদ্যালয় সংস্কার সম্পর্কে আমরা যে আলোচনা করছি, কেমন বিশ্ববিদ্যালয় চাই, এটা আমরা কেমন রাষ্ট্র চাই তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু ইউজিসি সংস্কার দিয়ে বা বিশ্ববিদ্যালয়ের সংস্কার দিয়ে হবে না। বিশ্ববিদ্যালয়ের 1973 সালের অর্ডিন্যান্সটা এসেছিল গণতন্ত্রের স্বপ্ন দিয়ে, কিন্তু আইয়ুব খানের সময় গভর্নর সাহেব, মোনায়েম খান মনোনীত লোকেরা, ওসমান গনি এখানে আইনশৃঙ্খলা হতেন। সেইটা কেমন করে এনএসএফ গঠিত হতো। তো সেই এনএসএফ যারা করতেন, অধ্যাপক তাজ হাশমি এনএসএফ এর গুন্ডা ছিলেন, এখন বিখ্যাত হয়েছেন, এবং আমাদের ফারুক মজার সাহেব এনএসএফ এর ছিলেন। তো এই এনএসএফ বহু লোক ছিলেন তখন। এখন সবাই এটা লুকাতে ব্যস্ত, বুঝতে পারছেন? এনএসএ মানে ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন। মিজানুর রহমান শেলি ছিলেন, তখন কেনা ছিলেন যারা মানে পাকিস্তান সিভিল সার্ভিসে গিয়েছেন, সুপিরিয়র সার্ভিসে গিয়েছেন, যারা জান নাই তারা হতেন। এখন সকলেই লুকাতে ব্যস্ত। ইতিহাস লুকিয়ে হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ইতিহাস জানতে কারো আগ্রহ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধঃপতন হয়েছে তার প্রমাণ এই যে আমার বন্ধু ইমতিয়াজ এবং আরেকজন আছে ইতিহাসের ইকবাল, বিদেশি ইফতেখার ইকবাল, এরা সম্পাদনার যে একটা বই বের করেছে, সেটার সাথে আপনি এই বই তুলনা করে দেখেন তো, 50 বছর আগে বেরিয়েছে, এত নিম্নমানের বই বেরিয়েছে। ইংরেজিতে লিখলে লোককে এর মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই, অর্থাৎ ইংরেজিতে লিখলে লোকে মনে করে কি বইটা সাংঘাতিক হয়েছে। ইতিহাস যারা লিখেছে কোনো রকম গবেষণা না করে তারা শুধু চর্বিতে চর্বণ করেছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়কে ভালো করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতে ইতিহাস পড়তে হবে এবং সেটা জানতে হবে। জানতে হবে তিনটা কথা দিয়ে আমি শেষ করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের যে গুণগত মান প্রবর্তন করতে হবে, তার একটা উদাহরণ আমি অতীতকাল থেকে দিয়েছি। ছাত্র ভর্তির ক্ষেত্রে বর্তমান যে ভর্তি পরীক্ষা সিস্টেম, এটা অত্যন্ত বৈষম্যমূলক, অত্যন্ত নিবর্তনমূলক, অত্যন্ত পাষণ্ড পীড়ন। পাষণ্ড যে পীড়ন করে, এটাই এইভাবে একটা ভালো বিশ্ববিদ্যালয় হবে না। আচ্ছা, যে আমেরিকাকে আমরা অনুকরণ করি, তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভর্তি করায়, অথবা অক্সফোর্ড কিভাবে ভর্তি করায়? আপনার অ্যাপটিটিউড টেস্টের একটা পরীক্ষা নেয়, আপনার বিশ্ববিদ্যালয়ের যে আগের পরীক্ষাগুলো আপনি নিয়েছেন, বোর্ডের পরীক্ষা, সেগুলো নিয়ে তারপরেও আপনি মান বাড়াইতে পারেন যে আমি যাদের পয়েন্ট 800 নিচে আছে তাদের নেব না, আমি 750 নিচে নেব না, এটা তো করতে পারেন। কিন্তু মানুষকে পীড়ন করার দরকার কি? বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে আমি জিজ্ঞেস করেছিলাম, কি করেন? বলে আমরা যে 20,000 25,000 টাকা পাই খাতা দেখে ডিউটি দিয়ে, আপনি এটা বন্ধ করতে চান? মানে অর্থাৎ আমরা টাকা পয়সার এতই ঘৃণ্য, অর্থ ঘৃণ্য যে এগুলো আমরা করবো। আপনি যদি এটা ভেবে দেখেন, মানুষের অন্ধ আত্মস্বার্থ চর্চা যদি সমগ্রের বিরুদ্ধে যায়, যা হয় বর্তমানে তাই হচ্ছে। যে আমাদের এক এক সময় লোকে আমরা কি করেছিলাম অতীতে সেটা সম্পূর্ণ ভুলে যায়। এখন এই বলছি, তৃতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়ে যে কথা হচ্ছে, ছাত্র শিক্ষক মানুষেরা কারিকুলাম তৈরি করে। সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। আমরা এই বাংলায় পড়াতে পারছি না, বাংলায় বইপত্র লিখতে পারছি না, তাহলে আমাদের ইংরেজি শিক্ষা বন্ধ করার কথা আমি বলছি না। সারা পৃথিবীতে নানা দেশে যে বিজ্ঞান চর্চার গবেষণা হচ্ছে, প্রথমে এটা আমাদের ধরে আনতে হবে। এই উদাহরণ দিয়ে আমি শেষ করি। আরবরা যে এত উন্নতি করলো 500 বছর, সেইটা তারা করেছিল অনবরত। তারা গ্রিক থেকে, সিরিয়াক থেকে আর অন্যান্য ভাষা থেকে অনুবাদ করেছে। 1 বছর 2 বছর নয়, প্রায় 500 বছর। একটা জিনিস একদিন হয় না। আরবদের প্রথম বড় দার্শনিক বলা হয় আল কিন্দি, ইসলাম প্রবর্তন প্রায় 200 বছর পরে তিনি আবির্ভূত হয়েছেন। অথবা বাগদাদে খলিফা হারুন অর রশিদের সময় যেটাকে বায়তুল হিকমা বলা হতো, এটা পরে আল মামুন এবং অন্যান্যরা এর নামকে দারুল হিকমা, একই জিনিস, হাউস অফ উইজডম। এটা অব্যাহত রেখেছে বহুদিন, তারা 500 বছর। সেখান থেকেই কিন্তু চর্চা করে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে। তারা নিয়ে গেছে এবং তার অনেক বাস্তব প্রমাণ আছে। ইউরোপের মেডিসিন, ইউরোপের আইন সব এখানে। এমনকি ইউরোপের যে বাকালরিয়ার ডিগ্রি, এটাও একটা ইসলামী ডিগ্রি না, যে পড়াতে পারত বি হক আল মানে আমি উচ্চারণ করতে পারি না, এইটাকেই বাকালরিয়েট বানিয়েছে ল্যাটিন ভাষায়। হুবহু একই কথায়। বি হক মানে বাই দ্য রাইট অফ টিচিং বাই দ্য অথরিটি অফ দ্য আদার, এটা হলো ফার্স্ট ডিগ্রি। তো এইটা লুকানোর জন্য ইউরোপীয়রা এটা নিয়েছে বলে তারা বিশ্ববিদ্যালয় করেছে। কাজেই বিনিময় ইউরোপ থেকে আমরা নিব, এর মধ্যে লজ্জা কিছু নাই, গুণেরই আছে। কিন্তু ইউরোপ থেকে বিদ্যা আমরা আহরণ করতে পারছি।
বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বজনীন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ইউরোপীয়, আমেরিকান, জাপানি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে চাই, আমাদের প্রথমে অনুবাদ করতে হবে। তবে আমাদের লেখা একদিন ওরা অনুবাদ করবে, যদি আমরা করতে পারি। এটা অসম্ভব নয়। সেই মানব শক্তি আমাদের আছে, সেই মেধাটা আমাদের শুধু নাই, সেটা হচ্ছে প্রশাসন। সেই প্রশাসনের জন্য বলি ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই জন্য আমাদের ভর্তি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আমাদের শিক্ষক নিয়ন্ত্রণ করা হচ্ছে। অসুবিধাটা কি? যদি আমাদের ক্লাসে আমরা আবার টিউটোরিয়াল ব্যবস্থা চালু করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চালু হয়েছিল, আমি দেখি রমেশ চন্দ্র মজুমদারের কথা থেকে এটি শেষ করি, যেখান থেকে ওনার থেকে শুরু করেছিলাম। উনি বলছেন যে আমরা কিভাবে পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।